দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি রিশান মাহমুদ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। রাষ্ট্রভাষার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন ফুলেল শ্রদ্ধায় সেই ভাষা শহীদদের স্মরণ করেছে পুরো জাতি। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দলীয় সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিনিয়র নেতাদের নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকুও। পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি, ৩ বাহিনীর প্রধান সহ সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়। ১৪ দলের পাশাপাশি শ্রদ্ধা জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিজিবি, পুলিশ, আনসার এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের প্রতি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা জানান বিভিন্ন কূটনৈতিক মিশন প্রধানরা। শিক্ষকদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন সহ শ্রদ্ধা জানাতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১-এর চেতনা হোক স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে লড়াইয়ের প্রেরণা। বলেন, বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার আনুষ্ঠানিক দাবি জানানো হবে। এই মুহূর্তে সদক্ষ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করলেন। মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে, ফায়ার শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে। এই মুহূর্তে হাসান লাকিনু এমপি। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো যৌথ মালিকানাধীন বাংলাদেশি রেস্টুরেন্ট চটলা। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের পাশে অবস্থিত রেস্তোরাঁটিতে পাওয়া যাবে নানা রকমের দেশীয় খাবার। ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর আবদুল্লাহ দারউইস আলী আবদুল্লাহ আল খাজি। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মোহাম্মদ কামাল, মোহাম্মদ ওয়াহিদ, মোহাম্মদ সোহেল এবং মোহাম্মদ সালাউদ্দিন। অনুষ্ঠানে আগত অতিথিদের দেশীয় খাবারের স্বাদ নিতে পরিবার নিয়ে আসার আমন্ত্রণ জানান মালিকপক্ষ। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের বিজনেস কমিউনিটি বাহরাইনের নেতারা। দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাসের কনফারেন্স হল রুমে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বিজনেস কমিউনিটির নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান। দূতাবাস এবং বাংলাদেশ স্কুলের সহযোগিতায় একসাথে কাজ করার জন্য বিজনেস কমিউনিটির প্রতি আহ্বানও জানান তিনি। এ সময় রাষ্ট্রদূতের সাথে উপস্থিত ছিলেন দূতালয় প্রধান মোহাম্মদ মহিউদ্দিন কায়েস এবং প্রথম সচিব মোহাম্মদ ইলিয়াসুর রহমান। অন্যদিকে বাংলাদেশ বিজনেস কমিউনিটির পক্ষ থেকে ছিলেন উপদেষ্টা মাজহারুল হক নয়ন, আলাউদ্দিন নূর, সংগঠনের সভাপতি হায়াত উল্লাহ মল্লিক, সিনিয়র সহসভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ সহ অনেকেই। সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী এবং অন্যান্য সদস্যবৃন্দ সহ আজকে দূতাবাসে আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন। আমি তাদেরকে প্রথমেই অভিনন্দন জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যে ব্যবসা বিনিয়োগ বৃদ্ধির জন্য তাদেরকে উদ্যোগ নিতে অনুরোধ জানিয়েছি এবং আমি আশাবাদী বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের নেতৃত্বে বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যে যে ব্যবসা বিদ্যমান আছে এটা আরও অনেক গুণে বৃদ্ধি পাবে। বাংলাদেশ এবং বাহরাইন দুই দেশের বিজনেস সম্পর্ককে প্রসার করার জন্য এবং দুই দেশের সাথে আমদানি রপ্তানি যাতে সুন্দর হয় এই পথে আমরা কাজ করে যাচ্ছি। রাষ্ট্রদূত মহোদয়ের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং ভিসা সংক্রান্ত আলোচনা হয়েছে এবং ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা সুন্দর আলোচনা হয়েছে। মালয়েশিয়া বাংলাদেশ ফোরামের উদ্যোগে উদযাপন করা হয়েছে বসন্ত উৎসব। প্রবাসীদের সংগঠন MBF এর উইমেন ওয়েলফেয়ার উইংয়ের তত্ত্বাবধানে করা হয় এই আয়োজন। এতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি নারী এবং শিশুরা। পুরো আয়োজন জুড়ে ছিল নাচ, গান এবং আবৃত্তির। বাংলা গানের সাথে ছিল ফ্যাশন শোর আয়োজন। আয়োজকরা জানান, মালয়েশিয়ার বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন সবসময় দেশীয় সংস্কৃতিকে লালন এবং পালন করতে অগ্রণী ভূমিকা রাখছে। মাতৃভাষার টানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ৫০০ কিলোমিটার পথ সাইকেলে চেপে বাংলাদেশে এসেছেন ৮ ভারতীয়। পথে পথে পেয়েছেন মানুষের উষ্ণ অভ্যর্থনা, হয়েছেন আবেগ আপ্লুত। বলছেন, বাংলাদেশি মানুষের আতিথেয়তায় মিলবে না বিশ্বের অন্য কোথাও।
তাই তো কাঁটাতার, হিংসার বিভেদ ভুলে এমন উদ্যোগ আরও সুদৃঢ় করবে ভ্রাতৃত্বের বন্ধন। সাইকেলে চেপে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছেন ৮ ভারতীয়। উদ্দেশ্য ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী সালাম রফিকদের প্রতি শ্রদ্ধা জানানো। এজন্য পাড়ি দিতে হয়েছে প্রায় ৫০০ কিলোমিটার। বাংলাদেশের মানুষ ও মাতৃভাষাকে ভালোবেসে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে যাত্রা শুরু করেন তারা। দলটি ১৫ই ফেব্রুয়ারি দর্শনা সীমান্ত হয়ে প্রবেশ করেন বাংলাদেশে। পথে পথে বাংলাদেশের মানুষের উষ্ণ অভ্যর্থনা আর আতিথেয়তায় মুগ্ধ দলটির প্রতিটি সদস্য। যেখানে যাচ্ছি সেখানেই এত ভালোবাসায় আমরা আপ্লুত, মানে আমাদের আলাদা করে কিছু বলার নেই। তোমরাও যা আমরাও তাই, কিন্তু তোমাদের মধ্যে আন্তরিকতাটা এতটাই বেশি যেটা আমাদের মধ্যে হয়তো আমরা করতে পারবো না। বলে কি বলছেন কি, আমাদের দেশে এসছেন, আপনি খরচ করবেন। আপনার যখন আমার দেশে যখন এসে গেছেন তখন দায়িত্বটা আমার। এর চেয়ে আর ভালো কি নিদর্শন হতে পারে? বাংলাদেশে যে আতিথেয়তা, যে ভালোবাসা, যা অতিথি পরায়ণ আপনারা, তাতে সত্যি উপরওয়ালাকে শুকরিয়া দিতে চাই। তারা ডেকে যেভাবে কথা বলছে, মোবাইলটা বাড়িয়ে দিচ্ছে সেলফি তোলার জন্য। কোথা থেকে আসছেন ভাইয়া, মানে চোখে জল আসার মতো। বাংলাদেশ এসে মনে হচ্ছে না যে আমি অন্য দেশে আছি, আমি মনে হচ্ছে ঘরেই আছি। কাঁটাতারের বেড়া দুই বাংলাকে ভাগ করলেও মুখের ভাষা আর আত্মার বন্ধন বারবার এক করেছে দুপাড়ের মানুষকে। বাংলা ভাষার শুদ্ধতা বাঁচিয়ে রাখার আবেদন অভিযাত্রীদের। এজন্য দুই বাংলাকে একসাথে কাজ করার তাগিদ দেন তারা। যে ভাষায় রবীন্দ্রনাথ, যে ভাষায় নজরুল, যে ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মতো মানুষরা লিখেছেন, দুই বাংলা যদি একত্রে কাজ করে, এই ভাষা একদিন পৃথিবীর ১ নম্বর ভাষায় পরিণত হবে। কোনো ভাষাকেই ছোট না করে আমরা বাংলাভাষী, আমরা বাঙালি, এটা আমার প্রথম পরিচয়। তরুণ সমাজের প্রতি একটাই আমার আবেদন যে তারা যেন বাংলা ভাষাকে অবলুপ্তির পথে যেতে না দেয়, সেটাকে যেন আঁকড়ে ধরে আমরা যেন বেঁচে থাকতে পারি। পাবনা মানিকগঞ্জ হয়ে শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পশ্চিম বাংলার এই অভিযাত্রী দলটি। ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শন করেন তারা। এরপর জাতীয় শহীদ মিনারে কিছুক্ষণ সময় কাটান। ইংলিশটা ভালো বলে, বাংলা বলতে পারে না, মানে তার মধ্যে একটা গর্ব, বাংলা বলতে পারছে না। এই কোন বাংলায় আমরা বাস করি? আমরা বাংলা ভাষাভাষী মানুষ নিজের ভাষাটাকে যে ভুলে যেতে পারে, যে মাতৃভাষাকে মানে ঠিক মতোভাবে না নেয়, তার কাছে ভালো লাগার, ভালোবাসার কি আছে আমি বুঝি না। সেই কারণেই আমার মনে হয় এই বাংলাদেশের হাত ধরেই, ভাষা দিবসের হাত ধরেই এই বাংলা ভাষা একদিন পৃথিবীর ১ নম্বর ভাষায় পরিণত হবে। ইন্দো বাংলা সাইকেল র্যালি নামে এই সংগঠন বাংলাদেশে চতুর্থবারের মতো ভ্রমণ করেছে। ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজ দেশে ফিরে যাবে দলটি। বাংলা আমাদের ভাষা, সেই ভাষাতেই গান গেয়ে চাষ করে চাষা। বিরাজিছে চন্দ্র সূর্য গ্রহ তারা, একই আকাশ, একই বাতাস বহে নিরন্তর এপাশ ওপাশ। এপার ওপার এখনও একই আছে, হয়নি মনের ভাগ, ভাগ করতে পারেনি রাজনৈতিক কাঁটাতার বা ধর্মীয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক সিরিয়া। সোমবার ৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুর্কি সিরিয়া সীমান্ত এলাকা। ভূমিকম্প দুর্গত দেশ দুটিতে মরদেহ উদ্ধারের সংখ্যা ৪৭,০০০ ছাড়িয়েছে। শুধু তুরস্কেই ৪১,০০০-এর বেশি প্রাণহানির তথ্য দিয়েছে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। দেশটিতে ৩,৪৫,০০০ ঘরবাড়ি স্থাপনা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেগুলো সরিয়ে জায়গা পরিষ্কারের দিকেই মনোযোগ দেবে প্রশাসন। তারপর শুরু করবে সংস্কার কার্যক্রম। শুক্রবারও অলৌকিকভাবে একটি ভাঙা ভবন থেকে ভূমিকম্পের ২৯৬ ঘন্টা পর উদ্ধার হয়েছেন ৩ জন। এদিকে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,০০০-এর কাছাকাছি। আহত অবস্থায় চিকিৎসাধীন ১২,৫০০-এর মতো বাসিন্দা। ধারণা প্রকৃত সংখ্যা আরও বেশি। বিদ্রোহী অধ্যুষিত এলাকাগুলোয় ২,০০০-এর বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকলেও নেই উদ্ধারের সম্ভাবনা। দুর্যোগের ২ সপ্তাহে আনুষ্ঠানিকভাবে তুর্কি সরকার অভিযান বন্ধের ঘোষণা দেওয়ায় স্বজনদের বেড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। মরদেহ পাবার আশা বাদ দিচ্ছেন অনেকে। এরই মধ্যে দুর্গত এলাকাগুলোর জন্য $100 বিলিয়ন জরুরি তহবিল ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ত্রাণ সহায়তার আশ্বাস দিয়েছে ব্রিটেনও। ধুলোয়
মিশে গেছে ঐতিহ্যবাহী আন্তাকিয়া শহর। প্রায় 2000 বছরের প্রাচীন সব স্থাপনা শুধুই ভগ্নস্তূপ। এরই মাঝে স্বজনদের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। রোববার কারামানমারাশ ও হাতোয় ছাড়া ক্ষতিগ্রস্ত বাকি 8 প্রদেশে আনুষ্ঠানিকভাবে সন্ধান কার্যক্রমে ইতি টানল এরদোগান প্রশাসন। তাতে তুর্কিদের মাঝে বেড়েছে ক্ষোভ, হতাশা। প্রিয়জনের মরদেহ তো দূরের ব্যাপার, ছিন্ন বিচ্ছিন্ন অংশ পাবার আশা ছাড়তে হচ্ছে তাদের। মৃত্যু অনিবার্য, কেউ আগে কেউ বা পরে মারা যাবেন। হয়তো ধ্বংসস্তূপে জীবিত আছেন কেউ কেউ, কিন্তু বুলডোজারের মাধ্যমে সব তছনছ করে দেওয়া হবে। প্রাণের ভিক্ষাটাও কেউ শুনতে পাবে না, ভাবলেই গা শিউরে ওঠে। আমার 3টা বাড়ি ধুলোয় মিশে গেছে। আজ পথের ভিখারি। সেগুলোর নিচে আদৌ কেউ জীবিত আছে কিনা তাও জানি না। 2 সপ্তাহ পেরিয়ে গেল দুর্যোগের। সরকার কেন আর অপেক্ষা করবে? দুর্যোগপূর্ণ এলাকাগুলো সফর করেছেন মার্কিন ও ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা। তারা দিয়েছেন অতিরিক্ত তহবিল গঠনের আশ্বাস। ভূমিকম্পের পরে $85 বিলিয়ন খাবার, সুপেয় পানি, ঔষধ, কাপড় সহযোগিতা দেওয়া হয়েছে দুর্গত এলাকায়। সাথে ছিলেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীদের বিশাল দল। পরিস্থিতি বিবেচনায় আরও $100 মিলিয়ন তহবিল ঘোষণা করল যুক্তরাষ্ট্র। শিগগিরই সেগুলো পাঠানো হবে ভুক্তভোগী মানুষের হাতে। সবচেয়ে প্রথম দেশ হিসেবে 77 জনের একটি অনুসন্ধানী দল পাঠিয়েছিল ব্রিটেন। তাছাড়া $85 মিলিয়ন ত্রাণ দেওয়া হয়েছে তুরস্ক, সিরিয়ায়। জানি সেসব যথেষ্ট নয়। বাজেট বৃদ্ধির প্রস্তাব দিয়েছি সরকারকে। আন্তর্জাতিক মহল থেকে অস্থায়ী তাঁবু এবং কন্টেইনার সহযোগিতা মিললেও 10 লাখের বেশি মানুষের আবাসের ব্যবস্থা করতে হিমশিম খাচ্ছে তুর্কি সরকার। মৌলি ইসলাম, যমুনা নিউজ। দুর্ঘটনায় পায়ের হাড় ভেঙে যাওয়ার পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন সাফ জয়ী ফুটবল দলের সাবেক অধিনায়ক রজনীকান্ত বর্মন। চিকিৎসার জন্য খরচও করেছেন প্রচুর, এখন ভুগছেন আর্থিক সংকটে। পরবর্তী চিকিৎসার জন্য তার দরকার সহায়তা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দিয়েছেন আশ্বাস। একজোড়া দুরন্ত পা, একজোড়া অর্জনের পা। বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় অর্জন সাফজয়ী অধিনায়কের এই পা। একসময় মাঠময় ছুটে বেড়ানোর সেই পা এখন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে। নিজের ভার নিজেই বহন করা যেন বড্ড কঠিন। রজনীকান্ত বর্মন বাংলাদেশের একমাত্র সাফজয়ী দলের অধিনায়ক। রোড অ্যাক্সিডেন্টে পায়ের হাড় ভেঙে যাওয়ার পর থেকেই চিকিৎসার পেছনে ঢেলেছেন অঢেল টাকা। এই পায়ে ফুটবলকে যা দিয়েছেন সেই ফুটবল থেকেই পাওয়া অর্থ কেড়ে নিয়েছে এই পা। এখন নিজের চিকিৎসা খরচ চালানোই দায় সাবেকেই অধিনায়কের। আমি তো নিজেই চলতে পারছি না, তারপরে ফ্যামিলি, মা আছে, ভাই আছে, তারপরে ইন্ডিয়াতে 2 মেয়ে লেখাপড়া করাচ্ছি। এখন আমার হাতে যা ছিল, যা বাড়ি ছিল, জায়গা ছিল, সব বিক্রি করে এখন নিশ্চয় বলতে গেলে এখন শুধু বাড়ি ভিটাটা আছে আর কি। রজনীকান্ত ফুটবলের পাট চুকিয়েছেন অনেক আগেই। সেই সাথে তার পাটটাও চুকিয়ে ফেলেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রজনীকান্তের এই দুঃসময়ের কথা জেনেও না জানার ভান করছে বাফুফে, এমন অভিযোগ সাবেক এই ফুটবলারের। ফুটবল ফেডারেশন ওখানটা গেলেও কিছু করবে না, আমি জানি, যতটুকু জানি যে ওরা আসলে শুনেছে, তারপরেও ফুটবল ফেডারেশন আজ পর্যন্ত একটা ফোনও দেয়নি। সাবেক এই ফুটবলারের পাশে দাঁড়িয়েছেন আরেক সাবেক ফুটবলার আব্দুল গাফফার। ইতিমধ্যেই রজনীকান্তের বিষয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়ামন্ত্রীর সাথে। তার পা অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গিয়েছে এবং তার যা সয় সম্পত্তি ছিল সেগুলি সে বেচতে এই পর্যন্ত সংসার চালাচ্ছে। তার 2টি মেয়ে আছে, তারা ভারতের হুগলিতে থাকে। সাবেক এই অধিনায়কের চিকিৎসার জন্য শীঘ্রই সহায়তা আসবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেলের কাছ থেকে, মিলেছে এমন আশ্বাস। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।